সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ঢাকা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি বিএনপির। তত্ত্বাবধায়ক এখন জাদুঘরে, বলছে আওয়ামী লীগ। যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলন হুঁশিয়ারির পাল্টাপাল্টি। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, আছেন তানভীর শাকিল জয় এমপি, নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ১, এবং আমাদের সঙ্গে আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ঢাকা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি বিএনপির। তত্ত্বাবধায়ক এখন জাদুঘরে, মন্তব্য আওয়ামী লীগের। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। ঝিনাইদহের সিজেএম আদালতের মালখানায় বিস্ফোরণে ১ জন নিহত, আহত অন্তত ৩। আদালত পাড়ায় আতঙ্ক, খতিয়ে দেখা হচ্ছে কারণ। অন্য দেশের মতো বাংলাদেশেও ক্লিন ফিল্ড চালাতে হবে অনড় সরকার। তথ্যমন্ত্রী বললেন, আইন মেনেই কেবল আলোচনা হতে পারে। ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। গত ১০ বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। এবং চাকরি পেতে নেওয়া যাবে না সন্তান। ৩ বছর আগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ১৩ ভুক্তভোগীর মামলা, হতবাক উচ্চ আদালত। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম আন্দোলন হুঁশিয়ারির পাল্টাপাল্টি। আওয়ামী লীগ বিএনপি দু দলের পক্ষ থেকেই গত কয়েকদিন ধরেই নির্বাচনকালীন সরকার, নির্বাচন সময়কার সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন গঠন সহ অন্যান্য ইস্যুতে কথা বলা হচ্ছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই প্রিন্স ভাই, আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই। গত কয়েকদিন ধরে আপনারা নির্বাচনকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি ইস্যুতে কথাবার্তা বলছেন। নির্বাচনের সময়টা যখন এগিয়ে আসছে, আপনারা কথা বলছেন, আওয়ামী লীগও কথা বলছে। আজকের বক্তব্য যেটি হচ্ছে যে নির্বাচনকালীন যদি নির্দলীয় সরকার না থাকে তাহলে ঢাকা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি। তো এটা আন্দোলনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন বলে আমরা গণমাধ্যমের খবর থেকে জানতে পারছি। তো সেই জায়গা থেকে প্রিন্স ভাই প্রশ্ন, এবারের যে আন্দোলনের কথা আপনারা বলছেন বা আন্দোলন গুছিয়ে ওঠানোর চেষ্টা করছেন, আন্দোলনের প্রকৃতিটা কেমন হবে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা এখানে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি বলেছেন আন্দোলনের প্রকৃতি কেমন হবে। আসলে আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনার মধ্যে রয়েছি। আমরা আমাদের নেতৃবৃন্দের মতামত নিচ্ছি, ধারাবাহিকভাবে সেই মতামতগুলি নেওয়া হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পেশাজীবীদেরও মতামত নেওয়া হচ্ছে। সামনে আরও হয়তো ধারাবাহিক কিছু কর্মসূচি থাকবে। মোট কথা আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছি। সেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুতে গিয়ে বা যে কথাগুলো আমরা মতগুলো নিচ্ছি, সেই মতামত নিতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করছি বা দেখছি বা শুনছি, সেটা হচ্ছে যে বর্তমান যে আজকে পরিস্থিতি একটা অসহনীয় অবস্থায় পৌঁছেছে। এখানে রাজনীতির কোনো সুযোগ নাই, গণতন্ত্রের মিনিমাম কোনো স্পেস নাই। আপনার নির্বাসনে পাঠানো হয়েছে এবং গণতান্ত্রিক উপায়ে জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মানে ক্ষমতার পালাবদল কিংবা জনপ্রতিনিধি নির্বাচন, এটা একটা মানে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এরকম একটা অবস্থায় সকলেই মত দিচ্ছেন যে একটা আন্দোলন ছাড়া আজকে কিন্তু সামনে আর কোনো পথ নাই। আমরা সরকারকে বারবার বলেছি যে আজকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আসুন আমরা একসাথে বসে আমরা এই জিনিসগুলো সহযোগিতা করি বা একটা মীমাংসার পথে যাই। কিন্তু সরকার বারবারই কিন্তু আমাদের বক্তব্যকে নাকচ করে দিচ্ছে এবং তারা তাদের যে মানে পুরনো পথ, সেই পথে কিন্তু তারা হাঁটছে। সেই পথে হাঁটতে গিয়ে তারা আরও বেশি ফ্যাসিবাদী হয়ে উঠছে, আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠছে এবং এই যে গণতান্ত্রিক যে মিনিমাম স্পেস, এগুলো এখন আর দিতে তারা নারাজ। এবং সে কারণেই আমরা কিন্তু সেই আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু হেঁটে আমরা সরকারকে বারবার কিন্তু আমরা সতর্ক করছি। এর যদি ব্যত্যয় না ঘটে, যদি এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের যদি শুভবুদ্ধি না হয়, তাহলে আমাদের আন্দোলন ছাড়ার কোনো পথ। আপনারা বলছেন যে আপনারা একটা মীমাংসার মধ্যে
যেতে চান। তো মীমাংসা কি নিয়ে? নির্বাচনকালীন সরকার নিয়ে। কিন্তু সরকার যেটি মনে করছে বা সরকারি দল, এটি তো মীমাংসিত। সরকারি দলের ভাষায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার বা যে নামে ডাকুন না কেন এরকম কোনো সরকার থাকবে না। এটাকে তারা কোনো সংকটই মনে করছে না। তাহলে মীমাংসাটা কিভাবে হবে? দেখুন, সরকার তার নিজের সাজানো গোছানো প্রশাসন, সাজানো গোছানো সংসার বা সাজানো গোছানো একটা পরিস্থিতি দিয়ে তারা কিন্তু বারবার বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছে। যতই তারা এই বিষয়টাকে আড়াল করার চেষ্টা করুক না কেন, সেই সরকারের যে আপনার তাদের যে এই যে নির্বাচনকে নিয়ে তাদের যে একটা খেলা বা একটা প্রহসন, এটা কিন্তু বারবারই কিন্তু বাইরে প্রকাশ হয়ে যাচ্ছে। এই যে সামনে ধরেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচন গত যে ধাপে হয়ে গেল, সেই নির্বাচনগুলিতে কি হয়েছে? প্রায় 44টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 9টি পৌরসভার মধ্যে 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, উপজেলা নির্বাচন যে হয়ে গেল সেগুলো তো প্রায় সবগুলিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছে। যে সব আসনে তারা মানে নির্বাচন হয়েছে বলছে, সেখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি কম। জনগণ আজকে এই ভোট থেকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। জনগণ মনে করছে যে তাদের ভোটের কোনো দাম নাই, তাদের ভোটের কোনো মূল্যায়ন নাই। এটা কিন্তু যত দিন যাচ্ছে এটা কিন্তু প্রকট হয়ে আসছে। সরকার যতই এটাকে আড়াল করার চেষ্টা করুক না কেন, এটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে। আমরা মনে করি যে এই মানে প্রকৃত যে চিত্র, সেই চিত্রকে মানে ইচ্ছাপূর্বকভাবে আড়াল করতে গিয়ে সরকার আমার কাছে মনে হচ্ছে যে জনগণের সাথে যেন একটা প্রতারণা করছে। আপনি জানেন এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এটা কিন্তু আওয়ামী লীগ আপনার নিজের তারা বলেছিল যে তারাই এটা নাকি আপনার ফর্মুলা উত্থাপন করেছে, তারাই এটা আপনার ব্রেন চাইল্ড। আজকে সেই ব্রেন চাইল্ডকে তারা গলা টিপে তারা হত্যা করছে। আজকে আওয়ামী লীগ যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করলো, আপনার জামাত এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে, মানে এটা 96-এর পরের কথা বলছি, 96-এর কথা বলছি, তখন কিন্তু আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান কিন্তু ছিল না। কিন্তু একটা বাস্তবতা, তারা একটা আন্দোলন, বড় আন্দোলন করেছে। সে আন্দোলনের নামে কি হয়েছে? 173 দিন হরতাল হয়েছে। যে চট্টগ্রাম যে পোর্ট, মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই পোর্ট এতদিন বন্ধ ছিল না, তো সেই পোর্টকে তারা বন্ধ করে দিয়েছিল। আমাদের বিদেশি রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে জ্বালাও পোড়াও একটা ব্যাপক অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। সেরকম একটা প্রেক্ষাপটে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযুক্ত হয়েছিল। এর আগে কিন্তু সংবিধানে ছিল না। তো সেই কারণে এখন নাই, সেটা করা যাবে না, এটা কিন্তু ঠিক না। পরিস্থিতির আলোকে, রাজনীতির বিবেচনায়, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাজনীতির বৃহত্তর স্বার্থে আজকে আমাদেরকে কিন্তু সিদ্ধান্তে আসতে হবে আওয়ামী লীগকে। জি, তানভীর শাকিল জয়, মাননীয় এমপি, শুনছিলেন যে প্রিন্স ভাই যে কথাটি বলছেন, যে যেটাকে আপনারা কোনো সংকট মনে করেন না, কিন্তু প্রিন্স ভাইয়ের ভাষায় জনগণের স্বার্থেই আবার সেটিকে ফেরত আনতে হবে। অর্থাৎ নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার হতে হবে, তা না হলে প্রিন্স ভাইরা মনে করেন যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই দেশে। জি, ধন্যবাদ আপনাকে, সময় টিভির সকল দর্শককে ধন্যবাদ এবং আলোচকবৃন্দকেও ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার আদালত কর্তৃক সিদ্ধান্ত মোতাবেকই বাতিল করা হয়েছে, পরে সংসদের সর্বসম্মতিক্রমে সেটা অনুমোদিত হয়েছে এবং আমরা মনে করি যে এটি একটি মীমাংসিত বিষয়। তত্ত্বাবধায়ক সরকার আর ফেরত আনার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আওয়ামী লীগের সবথেকে বড় ভূমিকা ছিল, যেটি প্রিন্স ভাই বললেন। আমরা তখন এই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন করা হয় এবং একটি পর্যায়ে ওনারা বাধ্য হন তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত কারা করলেন? ওনারাই তো করলেন। KM হাসানের বয়স বাড়ানো নিয়ে যে সংকট তারা তৈরি করলেন, সেখান থেকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিতর্কিত হয়ে গেল এবং 111 আসলো। তো আমরা কি আবারও একটি 111 দেখতে চাই? এই 111-এর ফলে তো সকল রাজনৈতিক প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্জীবিত করার নামে দেশে আরেকটি 111-এর অবস্থা আমরা সৃষ্টি করতে দিতে চাই না। এখানে ওনারা যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার হলেই কি নির্বাচন নিরপেক্ষ হবে, তত্ত্বাবধায়ক সরকার হলেই কি নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে, তার কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? এটি তো সম্ভব নয়, কারণ তাহলে তার 111 আসতো না ওই সময়। আজকে ওনারা যেটি বলছেন যে ওনারা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন, নির্বাচনের সময় ওনারা আলাপ আলোচনা করতে চাচ্ছেন, আমরা আলাপ আলোচনাকে সবসময় স্বাগত জানাই। কারণ আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা দরকার। কিন্তু সেই আলাপ আলোচনার এজেন্ডা ওনারা যদি ঠিক করে নেন যে তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আলোচনা হতে হবে, তাহলে আমি মনে করি সেই আলাপ আলোচনা কোনো ফলপ্রসূ হবে না। বরং নির্বাচনকালীন সময়ে প্রশাসনকে আরও নিরপেক্ষ করার জন্যে, ভোটের পদ্ধতিকে আরও নিরপেক্ষ করার জন্যে, এই সকল বিষয়ে ওনাদের যে কোনো মতামত
আমি মনে করি ওনারা যদি উপস্থাপিত করেন সেটি কিন্তু আমাদের উপরে একটি চাপ তৈরি করবে এবং তখন আমি মনে করি যে আলোচনার সুযোগটি আরো অবারিত হবে এবং সেটিই হবে পদ্ধতি। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি মীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা করে আসলে কোনো ফলপ্রসূ কিছু হবেও না। আর ওনারা আন্দোলনের কথা বলছেন, এ বিষয়টি নিয়ে তো ধরেন আজকে ওনাদের আন্দোলন মানে তো আসলে আগুন সন্ত্রাসের আন্দোলন। আমরা 14 সালের আন্দোলন দেখেছি, নির্বাচন বানচাল করার জন্য ওনারা কীরকম আন্দোলন করেছেন। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারকে পুড়িয়ে মারা হত্যা করা হয়েছে, নির্বাচন কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2015 সালে সরকার গঠনের পরে আমরা ওনারা দেখলাম যে অবরোধ অসহযোগের মাধ্যমে কি একটি অসহনীয় অবস্থা সৃষ্টি করলো, কোনো কিছুতেই কিন্তু ফলপ্রসূ কিছু হলো না। সুতরাং কারণ এই ইস্যুটিতে জনগণ যদি ওনাদের সাথে থাকতো, আমরা যখন 96 সালে আন্দোলনটি করি তখন জনগণ সাথে ছিল জন্যই কিন্তু আমরা সফল হয়েছি। এখন জনগণ এই দাবির সাথে ওনাদের সাথে নেই জন্যই তো ওনারা সফল হতে পারছেন না। সুতরাং আন্দোলনের বিষয়টি আসলে আমি মনে করি যে আমরা সেরকমভাবে গুরুত্বের সাথে আমলে নেওয়ার মতো কিছু নেই, বরং আমি মনে করি নির্বাচনের সময় সামগ্রিকভাবে কিভাবে সুষ্ঠু করা যায় প্রক্রিয়াটিকে সেটি নিয়ে আলোচনা হতে পারে। আর আরেকটি বিষয় আমি বলতে চাই যে প্রিন্স ভাই যেটি বললেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, যেহেতু ওনারা নির্বাচনে আসেননি, ওনারা নির্বাচন বর্জন করেছেন এবং এটিতে ওনারা কিন্তু ওনাদের তৃণমূল থেকেই ব্যাপক চাপে আছেন। সুতরাং যখন ওনারা এক জায়গায় নির্বাচন করবেন না, সেখানে কিন্তু আমাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এটি কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় নয়। তারপরেও আমরা সে সকল ক্ষেত্রে অনেক সময় স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা হয় বা তারা নির্বাচনে আসেন। সুতরাং আমরা চাই যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণ নির্বাচন হোক এবং সেই নির্বাচনটি কিভাবে সুষ্ঠু করা যায়, সেই জন্য সামগ্রিক প্রক্রিয়া কিভাবে করা যায় সেই বিষয়ে আমি মনে করি। এখানে একটা প্রশ্ন, আপনি যেটি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন বিএনপি মতো একটি বড় দল নেই বলে, আবার পাশাপাশি যেসব আসনগুলোতে মানে যেসব ইউনিয়ন কিংবা পৌরসভায় নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগ থেকে যারা নৌকা প্রতীক পেয়েছেন তাদের থেকে বরং যারা আওয়ামী লীগের দলীয় কর্মী কিংবা নেতা কিন্তু নৌকা প্রতীক পাননি, যাদেরকে আমরা বলি বিদ্রোহী প্রার্থী, তাদের বিজয়ের হার বেশি। তার মানে কি মানুষজন আওয়ামী লীগকে ভোট কম দিতে চাইছে? না, এখানে কিন্তু সেটি নয়। এখানে আপনাকে জিনিসটা বুঝতে হবে যে যারা বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন তারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন তারা আওয়ামী লীগ করেন। যখন স্পেসটা ওপেন হয়ে যাচ্ছে, এখানে যদি বিএনপি থাকতো বা অন্য দল থাকতো তখন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধতা চলে আসতো যে না, আমরা নৌকার প্রার্থীকে বিজয় করতে হবে, একটা অন্যরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট হতো। কিন্তু এখানে যখন স্পেসটা ওপেন হয়ে যায় তখন তারা মনে করেন কি, আর আপনারা কিন্তু এটাও জানেন যে স্থানীয় সরকার নির্বাচনের ডাইনামিক্সটা কিন্তু পুরোপুরি ভিন্ন। তখন সেখানে কিন্তু একটি বিষয় চলে আসে যেখানে তো বিএনপি নেই, ঠিক আছে, আওয়ামী লীগ থেকে প্রার্থী দিয়েছেন, আওয়ামী লীগের একটা অংশের হয়তো মনে হচ্ছে যে না, উনি অতটা যোগ্য প্রার্থী না, আমাদের যে প্রার্থীকে দেওয়ার কথা ছিল উনি অতটা যোগ্য, যার ফলে ওনার পক্ষে আমরা নেমে যাচ্ছি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে মানে কি আওয়ামী লীগ থেকে যাকে নমিনেশন দেওয়া হচ্ছে তৃণমূলে তার গ্রহণযোগ্যতা কম? তাহলে না, এখানে একটি বিষয়কে তৃণমূলে গ্রহণযোগ্যতা কম বলা যাবে না। এখানে স্থানীয় সরকার নির্বাচনটিতে তো পাড়া, মহল্লা, পরিবার বিভিন্ন কিছু প্রভাব বিস্তার করে বসে, যার ফলে যেটি হয় এই প্রভাবটি জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে প্রতিভাত হয় স্থানীয় সরকার নির্বাচন কিন্তু তার থেকে বেশিভাবে হয়। এবং যখন বিএনপি নেই, যখন আমাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তখন কিন্তু আমি মনে করি যে আমাদের সংগঠন থেকেও আমরাও কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করি, নেতাকর্মীদের ওইভাবে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আনি না, যার ফলে বিদ্রোহী প্রার্থীরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ফোন নিয়ে আমি আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি বলুন, শুনছি। আমি মহসিন আলম বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি জি, আমি আমার বিএনপির প্রিন্স সাহেবের কাছে যে প্রিন্স সাহেবের কাছে একটা প্রশ্ন, যে ওনারা যদি নির্বাচনে না আসেন, সেখানে অন্য প্রতিপক্ষ যদি এককভাবে নির্বাচন করে, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হতেই পারে, সেখানে দোষের কি? আপনারা নির্বাচনে আসেন, তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না। ঠিক, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাইয়ের কাছে উত্তর নেওয়ার চেষ্টা করবো। তার আগে কুদ্দুস আফরাদ ভাই, নির্বাচনকালীন সরকার এটি নিয়ে তো কথাবার্তা 2008-এর নির্বাচনের পর থেকেই হচ্ছে। এর মধ্যে দুটি নির্বাচন হয়ে গেল, 14-18, সামনে আরেকটি নির্বাচন এগিয়ে আসছে, আবারও এই আলোচনাটা সামনে এসেছে। অর্থাৎ নির্বাচন, জাতীয় নির্বাচনটি এগিয়ে আসলে এটি আসে। আওয়ামী লীগ বলে যেহেতু আদালতের রায় এবং সংসদ সর্বসম্মতিক্রমে একমত হয়েছে, এই ব্যবস্থায় আর আমরা ফিরবো না। বিএনপি মনে করে বা বিএনপি বলে সংবিধানে নেই, কিন্তু না থাকলেও সংবিধানে সেটিকে যুক্ত করার সুযোগ তো রয়েছে, সেই জায়গা থেকেই তাদের দাবি। কিন্তু এই যে এই প্রেক্ষাপট, দুই দলের বক্তব্য, এর মধ্য থেকে আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে আসছে নির্বাচনের আগের ব্যবস্থাটা কীরকম হতে যাচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন আমাদের আলোচনার অন্যতম জয় ভাই এবং প্রিন্স ভাই, দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি।
আপনি যে কথাগুলো বললেন এটার একটা বেজ লাইন হচ্ছে আপনি একটা জায়গায় ভুল করছেন আমার মনে হচ্ছে, কারণ চাইলে আর তত্ত্বাবধায়ক সরকার করা যাবে না, এই জায়গাটা কিন্তু আদালতের সিদ্ধান্ত। সেই সময় বলা ছিল 2 মেয়াদে যদি মনে হয় যে 2টা মেয়াদ অবজারভেশনের মতো করা হবে, 2টা মেয়াদ কিন্তু পার হয়ে গেছে, অর্থাৎ আদালতের রায় এবং সর্বোচ্চ আদালতের রায় যদি হয় তাহলে আর এটার এই জায়গাটায় কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ আছে নির্বাচনকালীন সরকারের ধরন টরন আর একটু বিস্তৃত হতে পারে, সেটারও 14 সালে আমরা দেখেছি কিছু অফার প্রত্যাখ্যান এইসব। গত নির্বাচনও একটা সমঝোতার আলোচনা হয়েছিল, অনেক কয়েক দফা মিটিং হয়েছে, শেষ পর্যন্ত মূলত খুব একটা যে কিছু হয়েছে সেটা না। আমার চিন্তা ভাবনা হচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচনী বিধিবিধান, আমরা তো এই গত কতগুলো নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, দলীয় সরকারের অধীনে নির্বাচন, সবগুলো দেখছি ত্রুটি বিচ্যুতি কম বেশি আছে, অস্বীকার করার মতো নেই। দলীয় সরকারের অধীনে নির্বাচন আছে, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আছে। রাজনীতিটা হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দুতে যেই ফোর্স, যেই পেশাজীবীরা যারা যেখান থেকে জড়িত, তাদের প্রভাব প্রতিপত্তি একটা বড় কাজ করে। তো ওই প্রভাব প্রতিপত্তি যার সঙ্গে থাকে, যেদিকে অনুকূলে যায়, মূলত ভোটের একটা বড় অংশ সেদিকে ফিরে যায়। নির্বাচন কমিশনটা যদি আমরা শক্ত আইনে করি, আমরা যদি এই সব জায়গায় নক না করতে পারি বা ওই সব জায়গায় যদি আমাদের হাত না থাকে, তাহলে আমরা ফেল করব। এইখানে কুদ্দুস আফরাদ ভাই, নির্বাচন কমিশন তো আইনের কথা আপনি বলছেন, কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনকে আমাদের যে পরিমাণ আইন এবং আইনে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটির পুরোটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলেই তো এই সংকটের অনেকটা সমাধান হয়। সেটা আমরা প্র্যাকটিস করতে পারি না কেন? সে পুরোটা প্র্যাকটিস করার পারা যায় না। প্রথমত তাদের নিজস্ব জনবলের সংখ্যা কম, প্রথমত, কারণ তারা ওই নির্বাচনকালীন সরকারে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এবং কিছু স্বায়ত্তশাসিত কর্মচারী দিয়ে এই নির্বাচনটা মানে রোলটা প্লে করতে হয়। তো তারা তো কোনো না কোনো জায়গায় তাদের একটা দায়বদ্ধতা বা চিন্তা ভাবনা থাকে। সেই জন্য নির্বাচন কমিশন এখনো পুরোপুরিভাবে তার যে কথাগুলো বলেন, যে আইন তার কাছে আছে, সে আইন অ্যাপ্লাইড করতে পারে না। যাকে অ্যাপ্লাইড করতে বলবে সে যদি একটু ধীরে স্থিরে একটু ঢিলেমি করে, তাহলে কিন্তু আইন আর অ্যাপ্লাইড হলো না। আর সাজা দিবে কতজনকে দিবে। আমি সেই জন্য মনে করি নির্বাচন কমিশন, নির্বাচনী বিধিবিধান আরও যদি জবাবদিহিমূলক করা যায়, নির্বাচন কমিশন কোথাও জবাবদিহিমূলক কোনো অবস্থা থাকে, আমাদের এখানে নির্বাচন কমিশন অনেকটা জবাবদিহির বাইরে। এই জায়গাটা আমি মনে করি যে একটা জবাবদিহির পর্যায়ে নিয়ে আসা দরকার। এটা আমার বিকল্প চিন্তা। আর 2, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার বা অন্য যে কোনো ফরম্যাটের সরকার, বিএনপি সেই দাবি আদায় করার জন্য ঢাকা ঘেরাও হোক, অন্য কোনো আন্দোলনের কর্মসূচি হোক, সেটা খুব একটা সফল হবে আমার বিবেচনায় আসে না। এই জন্য, কারণ 3 মেয়াদে এই সরকার ক্ষমতা আছে। বিএনপি কিন্তু অনেক রকমই আন্দোলন ছাড়া বিভিন্নভাবে প্র্যাকটিস করে নাই তা না, ওইসব জায়গায় ফেল করেছে। এখন বললেই যে আবার আন্দোলন শুরু হয়ে যাবে, এটা আমার বিবেচনায় নেই। আর শেষ করি, স্থানীয় নির্বাচন একটা বড় শক্তি। বিএনপি কখনো যায় কখনো যায় না, যাওয়ার পর প্রার্থী তুলে নেওয়া যায়, এই জায়গাটা তাদের রাজনৈতিক কৌশলে আমার বিবেচনায় ভুল আছে। তার কারণ এই যে স্থানীয় নির্বাচন বর্জন করছে, এই বর্জনের ফলে যেটা হবে, এলাকায় ইম্প্যাক্টটা সেইভাবে আসবে না, বরঞ্চ বিএনপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা যে একটু কদর পাবে, কদরটাও পাচ্ছে না। আপনি যেটা ওনাকে লাস্ট প্রশ্ন করলেন যে বিদ্রোহী আওয়ামী লীগ কেন পাশ করে, আমি কয়েকটা এই ইউপি ভোটে এইবার যে ফার্স্ট দফা হলো, আমি গিয়েছিলাম। ভোটে যেটা হয়, বিদ্রোহী আওয়ামী লীগের এক অংশের সাপোর্ট পায় এবং বিএনপিরও কিছু অংশের সাপোর্ট পায়, অন্যান্য সাধারণ মানুষের সাপোর্ট পায়। এই সাপোর্ট পাওয়ার কারণে মূলত ওই বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। এই বিএনপি যদি নির্বাচনে যেত, তারা যদি পরাজিত হতো, তাদের ভিতরে একটা ক্ষোভ থাকতো এবং মানুষের কাছে বিশ্বাস করানোর যথেষ্ট প্রমাণ ছিল যে চাঙ্গা হতো এবং যথেষ্ট প্রমাণ করানো সম্ভব ছিল যে ভোটে কোনো কিছু করানো হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি। যে আমার প্রশ্ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালান প্রিন্স ভাইয়ের কাছে, যে ওনারা তো আন্দোলন করছেন ঢাকা গুলশান কেন্দ্র, এবং একটা গণ আন্দোলন গড়ে তুলতে হলে সাধারণ মানুষ এবং সাংগঠনিক তৎপরতা থাকার দরকার।
কিন্তু আমরা সাধারণ মানুষ এখন পর্যন্ত বিএনপির কোনো সাংগঠনিক তৎপরতা গ্রামগঞ্জে, উপজেলায়, জেলায় কোথাও দেখতে পাচ্ছি না। তো কিসের বলে ওনারা এরকম দাম্ভিক্য স্বরে বলছেন যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার সময়ের দাবি মাত্র? আমার বুঝে আসে না উনি কি জি বলতে অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার মতামতটি আমরা। প্রিন্স ভাই, দুটি প্রশ্ন। আরেকটি বিষয় প্রিন্স ভাই, এর আগে আপনি যেটি বলছিলেন যে এই 96-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের যে তত্ত্বাবধায়কের দাবি পোর্ট বন্ধ করে দেয় ইত্যাদি, তো এই জায়গাটাতে আওয়ামী লীগ যেটি বলে সেটি হচ্ছে যে তখন এই দাবির সপক্ষে জনমত তাদেরকে সাড়া দিয়েছিল, সে কারণেই তারা আন্দোলনটি সফল করতে পেরেছিলেন। এবারের প্রেক্ষাপটে জনসাড়া আপনারা ততটা পাচ্ছেন না। আমি একটু বলি, প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিই, তারপরে আমি দর্শকের প্রশ্নের উত্তর দিতে চাই। আজকে দেখুন, বাংলাদেশে আজকে রাজনীতির মিনিমাম কোনো স্পেস নাই। রাজনীতি করতে গেলে যা দরকার আপনাকে রাষ্ট্র থেকেই সেই স্পেসটা দিতে হবে, কিন্তু রাষ্ট্র যখন রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আপনার গণতান্ত্রিক স্পেসটা কেড়ে নেয়, যখন রাজনীতির স্পেসটা কেড়ে নেয়, যখন সব কিছুকে পুলিশতন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়, পুলিশের উপর ফেলে দেওয়া হয়, পুলিশ যখন আবার আওয়ামী লীগের উপর নির্ভরশীল থাকে, তখন কিন্তু বাংলাদেশে এই রাজনীতি বলার কিছু থাকে না। আজকে যে আন্দোলনটা আওয়ামী লীগ বিএনপির আমলে করেছিল, তখন কিন্তু সেই মিনিমাম স্পেসটা ছিল, ফুল স্পেসের কথা আমি বলছি না, মিনিমাম স্পেস ছিল, এবং সেখানে রাজনীতি করার, সভা সমাবেশ করার, বিক্ষোভ করার, যখন তখন হরতাল করার, যখন তখন আপনার কর্মসূচি পালন করার একটা সুযোগ ছিল, কিন্তু এখন সেটা আর নাই। এখন আওয়ামী লীগ বলে তাদের আন্দোলনে আমি বসছি, তাদের আন্দোলনে বেধড়ক মারপিট করা হয়েছে। হ্যাঁ, মারপিট করা হয়েছে, কিন্তু তারা মার ছাড়েননি। কিন্তু সেই মারপিট কি এই যে পাখির মতো গুলি করে মানুষ হত্যা, সেই মারপিটকে আপনার 500 জনকে আপনার গায়েব করে দেওয়া, গুম করে দেওয়া, সেই পরিস্থিতি কি তখন ছিল? কখনোই সেটা ছিল না। হ্যাঁ, একটা রাজনৈতিক সরকার থাকলে বা রাজনৈতিক পরিবেশ থাকলে পক্ষে বিপক্ষে থাকবে, সেটা নিয়ে আপনার একটা হতেই পারে এরকম একটা পরিস্থিতি। কিন্তু এই যে কথায় কথায় গুলি করা, কথায় কথায় গুম করা, 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, বিরোধী দলের নেতা থেকে শুরু করে একটা ওয়ার্ডের কর্মী পর্যন্ত মিথ্যা মামলায় জর্জরিত করে তাকে জেল হাজতে নেওয়া, একটা ভয়ের সংস্কৃতি চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, এটা কখনোই ছিল না। আর যেটা বলা হচ্ছে যে আমাদের বাদিয়া জাহাঙ্গীর এক নেতা, মানে আওয়ামী লীগের একজন প্রশ্ন করলেন, হয়তো বা উনি আওয়ামী সমর্থক হতে পারেন, আমি ওটাকে সেইভাবে চিত্রিত করতে চাই না। উনি প্রায় কিন্তু সময় টেলিভিশন টক শোতে ফোন করেন। তো আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানুষের মনের ভাষা পড়ার চেষ্টা করুন। আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, আমি গতকালকেও তো আমার এলাকার থেকে আসলাম, আমরা গত 3 দিন যাবত এলাকার চষে বেরিয়েছি। একজন সাধারণ মানুষ, এমনকি আওয়ামী সমর্থক, তারাও কিন্তু মনে করে না যে আওয়ামী লীগের অধীনে আজকে নির্বাচন সুষ্ঠু হতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থক, সে বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ঠিক আছে, কিন্তু গণতন্ত্রের জন্য এটা ঠিক নাই। এটা হলো বাস্তবতা। আজকে আমি বলছি তো, গণতন্ত্রের যদি আপনি চিন্তা করেন, আপনার এই স্পেসটা দিতে হবে। আর যেটা আমাদের কুদ্দুস আফরাদ ভাই বললেন যে আমরা যদি নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতাম, আমাদের যদি রায় ছিনিয়ে নেওয়া হতো, আমাদের মতো ক্ষোভ সৃষ্টি হতো। ভাই, আমাদের যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে, যথেষ্ট হয়েছে। এই 5 বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অভিজ্ঞতা তো আমাদের আছে, উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা আছে, আপনার মেয়র নির্বাচনের অভিজ্ঞতা আছে, সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা আছে। সেখানে কিভাবে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেওয়া হয়েছে, সেখানে নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। ঠান্ডা প্রসঙ্গে উনি একটা ব্যাখ্যা দিলেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার আওয়ামী লীগ, হ্যাঁ আমরা না করলে তো, একজন দর্শকও এটা নিয়ে প্রশ্ন করেছেন, আওয়ামী লীগ তো নিজেই বিনা প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে, কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেখানে কখনোই এই এত পরিমাণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া, এটা আগে কখনোই ছিল না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী এটা আপনার থাকেই, কিন্তু আজকে এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করা মানে আওয়ামী লীগকে আপনার ডান্ডা মেরে ঠান্ডা প্রসঙ্গে আমি আপনাকে প্রশ্ন করতে, সেটা হচ্ছে আমার মনে আছে আপনারা 2013 সাল 14 সালের নির্বাচনের আগে 24 অক্টোবর বিএনপির পক্ষ থেকে একটা আলটিমেটাম ছিল। সেদিন আমরা দেখেছিলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিএনপির কেন্দ্রীয় নেতারা নেমেছিলেন। তো তখন এই ডান্ডা মেরে লাঠি পিটিয়ে নেতাদেরকে মারছাড়া করা যায়নি, কারণ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, কর্মীরা ছাড়েননি। সেই সুযোগটা এখন আপনারা সেরকম সুযোগটা কবে নিয়েছেন? আবার আপনাদের কোন মিছিলে, কোন সমাবেশে গুলি হয়েছে বলেন তো? আমি বলি, আপনার বিএনপি সেন্ট্রাল অফিসের সামনে আমাদের একটা প্রতিবাদ সমাবেশ চলছিল, সেখানে দলের মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটি মেম্বার থেকে শুরু করে সিনিয়র নেতারা বক্তব্য রাখা অবস্থায় ছিল। সেখানে নির্বিচারে গুলি করে আপনার সেখানে গুলিবিদ্ধ করা হয়েছিল। আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের শরীরে এখনো গুলি আছে,
স্প্লিন্টার আছে, সে ইউনাইটেড হাসপাতালে আপনার চিকিৎসাধীন ছিলেন, তার মাথায় গুলি লেগেছিল, সেই গুলি আপনার সরানো হয়েছে। তার সেই আমাকে একটু বলতে দেন, আমাকে বলতে দেন। মহাসচিব বক্তব্য দেওয়ার সময় কেউ বোমা ফুটিয়েছিল না, আমরা সেখানে বোমা ফাটাই নাই। এটা আওয়ামী সন্ত্রাসীরা তারা এই কাজটি করে একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল। এটা প্রচুর এরকম ঘটনা আছে, এটা নতুন নয়। আমি একটা ঘটনা শুধু উদাহরণ দিলাম মাত্র। আমাদের বহু সেন্ট্রাল লিডাররা আপনার গুলিবিদ্ধ হয়ে আপনার হাসপাতালে ছিল, সেটাও তো আছে। আপনার যে কয়েকদিন আগে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমাদের ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের নেতারা যে আপনার সেখানে আপনার জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেলেন, সেখানে কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, কেন করা হলো, কোনো কারণই নাই। লাঠিপেটার খবর আমরা দেখেছি, গুলির খবর তো আমরা দেখিনি। আমাদের বহু নেতা গুলিবিদ্ধ এখনো। আমাদের যে ঢাকা মহানগর বিএনপির উত্তরের নবনির্বাচিত সদস্য সচিব ফুটবলার আমিনুল হক, তার শরীরে এখনো গুলির স্প্লিন্টার আছে। সে কয়েকটা ইউনাইটেড হাসপাতাল থেকে সেটা বের করা হয়েছে, বাকিগুলো এখনো সে করাতে পারেনি। এখন আমি একটা উদাহরণ ওনার নাম ধরেই বললাম। তো এই যে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিসের আলামত? এইটা কি গণতন্ত্রের আলামত? এটা কি সুষ্ঠু রাজনীতির আলামত? আমি একটু আমাদের জয় সাহেব একটা কথা বলেছেন, আমি একটু কথা বলে নিই। উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আর হবে না, এটা আমি ধরে নিলাম আর হবে না। কিন্তু যখন এই নির্বাচনের আগে আপনার যে কোর্ট একদম বিচারপতি একটা ফরমাইশি রায় দিল, অন্য একটা মামলায় একটা রায় দিয়ে বলল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বহির্ভূত। কিন্তু তিনি এটাও বলেছিলেন পরপর 2 টার্ম আপনার এটা যদি সংসদ চায় এটা করা যাবে। জয় সাহেব বললেন সংসদ নাকি এটা অনুমোদন করেছে, সংসদে এটা অনুমোদন হয় নাই, এমনকি সংসদে এটা নিয়ে কোনো আলোচনাও হয় নাই। এবং আওয়ামী লীগ চায়নি সেটা বলেন, সংসদে এটা উত্থাপনই করা হয়নি, সংসদে এটা উত্থাপনই করা হয়নি। সংসদে উত্থাপন করার পরে আলোচনার পরে যদি বাতিল হতো আমাদের বলার কিছু ছিল না, সেটা করা হয়নি। আর আফরাদ ভাই আরেকটা সুন্দর যুক্তি উত্থাপন করলেন, এটা আওয়ামী লীগের নেতারা হয়তো এটা এখন মাঠে ময়দানে বলতে পারবেন যে 2টা টার্ম তো চলে গেছে, এখন আর সেটা হবে না। তো সেটা হবে না বুঝলাম, কিন্তু সেটা নিয়ে আপনার এইটা তো আজকে প্রতিষ্ঠিত সত্য, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে না, সেটা নিয়ে আলোচনা হতে পারে না। 2018 সালের নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে সংলাপে বসেছিলাম, সেই সংলাপে বারবার কিন্তু আমরা উচ্চারণ করেছি এই নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য করেন। সেখানে প্রধানমন্ত্রী বারবার বলেছেন অতীতের কথা বাদ দেন, আমরা আর প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না, আসেন আমরা একসাথে আমরা সেই নির্বাচনটি করি। সেই নির্বাচনটি কিন্তু একসাথে করা যায় না। সেখানে আমাদের মহাসচিব সহ আমাদের 100 প্রার্থীকে আপনার রক্তাক্ত করা হয়েছে, তাদের বাড়ি ঘরে গাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদেরকে মাঠ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। জয় ভাই, আপনি শুনছেন যে প্রিন্স ভাই যেটি বলছেন যে গণতন্ত্রের ন্যূনতম স্পেস দেওয়া হয় না এবং যে কোনো তাদের আন্দোলন কর্মসূচিকেই গুলির মাধ্যমে মোকাবিলা করা হয়। জি, আসলে প্রিন্স ভাই তো অনেক অভিজ্ঞ মানুষ। তো প্রিন্স ভাই কিভাবে 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা ভুলে গেলেন? তো ভুলে গেছেন বা ইচ্ছা করেই ভুলে গেছেন। 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা কিন্তু বিশ্বের ইতিহাসে ঘটে নাই। সুতরাং বিরোধী দলকে বা ভিন্ন মতের রাজনীতিকে কিভাবে ধ্বংস করার নীল নকশা করা যায়, এটা সারা বিশ্বে সারা জীবন বিএনপি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকে রাসেল স্কোয়ারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ওনাদের তৎকালীন পুলিশ বাহিনী বুকের উপরে বুট দিয়ে, এরকম হাজার হাজার ছবি আছে। অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের কত লক্ষ নেতাকর্মীকে জীবন শেষ করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ওনাদের সময় উদাহরণ। পূর্ণিমাকে ধর্ষণ করা হয়েছে, এটা ওনাদের সময় উদাহরণ। ঠিক আছে, আজকে সাবের হোসেন চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা, তাকে প্লেট চুরির মামলাও কিন্তু দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওনাদের নেতাকে বুকের বাত চুরির মামলা দেওয়া হয়েছে। আমি কথাগুলো বলছি যে আজকে মানে রাজনীতির স্পেস কিভাবে বন্ধ করতে হয় সেটির একটি সব থেকে ভালো দৃষ্টান্ত কিন্তু 2001 থেকে 2006 সাল ছিল, এবং যার কারণে পরবর্তীতে ওনারা সেটি বুঝতে পেরে তত্ত্বাবধায়ক সরকারকে ওনারাই বিতর্কিত করেছেন। 1/11 এসেছে, যার ফল আজকের বাংলাদেশ। এখন এখানে স্পেস নেই, মিছিল ওনারা করছেন, মিটিং ওনারা করছেন, প্রতিদিন সরকার ফেলে দেওয়ার হুমকি ওনারা দিচ্ছেন, টকশোতেও যেভাবে বলতে চাচ্ছেন সেভাবেই বলছেন। তাহলে রাজনীতির স্পেসটা কিভাবে থাকলো না? অবশ্যই বলি, মানে বিএনপির ভাষায় বিএনপি যেটি বলে, তারা সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সভা সমাবেশ করতে পারে না। তারা যদি কোনো একটা সভা সমাবেশ করার জন্য অনুমতি চায়, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সমাবেশ শুরুর ঘন্টা 2 আগে পল্টন কার্যালয়ের সামনে অনুমতি দেওয়া, সেটিও আবার বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। না, সেটা কেন হয়? অথচ অন্য দল করতে পারে। আপনাকে বলি, 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভুরি ভুরি উদাহরণ আছে বিএনপি
সমাবেশ করেছে, মিছিল করেছে, সোহরাওয়ার্দী সব জায়গায় করেছে। কিন্তু আমরা 2014 সালের পরে 2015 সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের যে রূপ দেখলাম, তারপরে ওনাদেরকে আমরা কোন অবস্থানে তারা বিশ্বাস করবো যে তারা আবার সেই আগুন সন্ত্রাসের বাংলাদেশকে নিয়ে আসবে না? হ্যাঁ, সুতরাং এই বিষয়টিতে আমাদের মধ্যে একটি রিজার্ভেশন থাকা তো স্বাভাবিক। আজকে প্রিন্স ভাই বললেন যে সংসদে পাশ হয়নি, আমি তো একটু অবাক হয়ে গেলাম ওনার কথা শুনে। আমি তো ওই সময় সংসদ সদস্য ছিলাম, আমি তো ভোট দিলাম তত্ত্বাবধায়ক সরকার যে বাতিলের পক্ষে, সেটাতে আমরা ভোট দিলাম, তাহলে সংসদে পাশ হলো না কিভাবে? হয়নি, আপনি ভুল বলছেন ভাই আমি তো ওখানে সংসদ হ্যাঁ, সদস্য ছিলাম, আপনি তো ছিলেন না। আচ্ছা, আচ্ছা, প্রিন্স ভাই, ছিলাম না, জয় ভাই বক্তব্যটা বলুক, নিয়ে আমরা গভীরভাবে ঠিক আছে। জয় ভাই শেষ করলে আপনি না, বলবেন এটা তো আপনি তো বলতে পারেন না, আমি তো সংসদ সদস্য ছিলাম, ঠিক আছে, আমি তো ভোট দিয়েছি, আমরা সকালে ভোট দিয়ে সর্বসম্মতিক্রমে পাস করেছি। কারণ আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব খাড়া করেন, অমুক ঘোষক, অমুক প্রথম প্রেসিডেন্ট, অমুক দ্বিতীয় প্রেসিডেন্ট, সুতরাং ওই তত্ত্বতে এইগুলো বলে লাভ হবে না। তো যাই হোক, এখানে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত বিষয়, সুতরাং এই ক্ষেত্রে ওনারা আন্দোলন করতে চাইতেই পারেন, সকলের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু জনসমর্থন না থাকলে আন্দোলনের কি পরিণত হবে এটা তো ওনারা 13 বছরেই বুঝে গেছেন। সুতরাং এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি মনে করি যে আমাদের অবশ্যই সকল রাজনৈতিক স্পেস আছে, এবং নির্বাচনের বিষয়ে যেটি আমাদের শ্রদ্ধেয় আফরাদ ভাই বললেন যে নির্বাচন কমিশন সহ নির্বাচন প্রক্রিয়াটিকে অবশ্যই সেখানে গলদ আছে, আমি তো মনে করি হ্যাঁ এখনো গলদ আছে, সেগুলোকে আরো ভালো করার জন্য ওনারা বিভিন্ন, আমি তো যেটি বলছি যে ওনারা যখন এই দাবিগুলো তুলে আনবেন, আমি মনে করি সেগুলোতে জনগণের সমর্থনও পাওয়া যাবে এবং আমরাও রাজনৈতিকভাবে চাপে। জি, অনেক ধন্যবাদ জয় ভাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, জি শুনছি, বলুন। আসসালামু আলাইকুম, আমি আশিক বলছিলাম বাংলা মোটর থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। কোশ্চেনটা হলো যে তানভীর শাকিল জয় ভাইয়ের উদ্দেশ্যে। ভাই ভালো আছেন না? জি ভাই, শুনছেন, ভালো আছেন, বলুন আপনি। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে কুমিল্লা যে উপনির্বাচনটা হলো প্রাণগোপাল দত্তের আসনের, তো ওইখানে মিডিয়াতে আমরা জানতে পারছি যে ওনার এগেইনস্টে যে প্রার্থী দিয়েছিল বিএনপি তো প্রত্যাহার করছে, নির্বাচন বর্জন করছে, তো ওনাকে অর্থের মাধ্যমে আর কি ওনাকে প্রত্যাহার করাইছে ওনার প্রার্থীতা। তো বিষয়টা সেটা জাতীয় পার্টি অ্যাকশনে গেছে যে এটা করাতে জাতীয় পার্টির ওখানে সুনাম নষ্ট হয়েছে, সেই সাথে তাকে দল থেকে বহিষ্কার করার নোটিশও দিচ্ছে। তো যে প্রাণগোপাল দত্তের মতো লোক উনি নির্বাচনে সহজভাবেই জিততে পারতো, এটা করতে গিয়ে ওনার ব্যক্তিগত ইমেজটাও নষ্ট হয়েছে, প্লাস সেই সাথে আওয়ামী লীগের সুনামটা নষ্ট করতেছে। তো অন্য অন্য আসনেও হয়তো এরকম কিছু হচ্ছে, যেমন স্থানীয় নির্বাচনেও বেশি বড় হয়ে যাচ্ছে। মূল প্রশ্নটা কি আপনার তাহলে? আমার কোশ্চেনটা এটা এরকম কেন হচ্ছে, তাই তো? হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ আপনাকে, উত্তর নেওয়ার চেষ্টা করবো। তার আগে কুদ্দুস আফরাদ, আপনি শুনছিলেন তো বিষয় যেটি হয়েছে, নির্বাচন আরেকটি এগিয়ে আসছে, 2 বছরের কিছু সময় বাকি আছে। এখন আওয়ামী লীগ বিএনপি দু দলের, যেহেতু একটি দল সরকারে একটি দল সরকারের বাইরে, দুজনের আলোচনা বা কথার ধরন ভিন্ন হবে, কিন্তু দুটি দলের আলোচনায় কি নির্বাচনমুখী মনে হচ্ছে কিনা আপনার কাছে? তারা নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠে শুরু করেছে বলে শুরু করেছে, এবং বলা যায়, আমি যেটা মনে করি যে বিএনপি আন্দোলনের কথা বলছে, কিন্তু বিএনপির ভিতরে নির্বাচনের প্রস্তুতি আছে, এবং তাদের যে ভীষণ 2030 ছিল সেটা নিয়েও তারা কাজ করছে। এটা আমার সাংবাদিক হিসেবে আমার কাছে খবর আছে। তো তারা, আমি যেটা মনে করি, তারা ম্যানিফেস্টো তৈরি, আওয়ামী লীগ অলরেডি ম্যানিফেস্টো তৈরির কাজ শুরু করে দিয়েছে, গণমাধ্যমে খবর এসছে। এবং নির্বাচন সামনে রেখে বিএনপি নিশ্চয়ই, আওয়ামী লীগও নিশ্চয়ই তাদের অবস্থা তুলে ধরা, কর্মীদেরকে সংগঠিত করা, এক ছাতার নিচে নিয়ে আসার এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে। যেহেতু বিএনপি অপোজিশন আছে, তাদের আন্দোলনের মধ্য দিয়ে তাদের এগোতে হবে। কতটা শক্তিশালী হবে না হবে সেটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো, বলতে পারবো। তবে আমার যেটা মনে হয়, এখনো ওই বিএনপি যদি একবারই ভোট কেন্দ্রিক আর গণতন্ত্র নেই বলে যে আন্দোলন করে, এই আন্দোলন মানে মাঠে খুব একটা বাতাস পাবে না। বিএনপি ভোট বিষয়ে আরও কিছু, এবং জনগণকে উদ্বুদ্ধ করার মতো তাদের বিকল্প কর্মসূচি, সরকার কোন কোন জায়গায় ফেল করছে, কোন কোন জায়গায় আরও এগিয়ে যেতে পারতো, বিএনপির এই ডিজাইনগুলো যদি জাতির সামনে উপস্থাপন করতে পারে, ভুল ভ্রান্তি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই থাকে। বিএনপি একটা বড় সংগঠিত রাজনৈতিক দল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সরকারের ভুল কোথায়, কোন জায়গায়, সেগুলো বিকল্প কি হবে, আমরা সেই ধরনের রাজনীতি, এখন নিউ জেনারেশন আর ওই মারামারি হানাহানির রাজনীতি পছন্দ। ধন্যবাদ কুদ্দুস ভাই। তারা চায় যে বিকল্প একটা কিছু উপস্থাপন করো, কর্মসূচি বেস, মানে আলোচনা আর ডায়লগের প্রপোজাল, আনুষ্ঠানিক ডায়লগের প্রপোজাল দিতে পারে। গণমাধ্যমে একটি খবর দেখছি যে আপনারা সম্মিলিত বিরোধী জোট নামে একটি জোট করতে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট থাকছে না। তো এই সম্মিলিত বিরোধী জোটের
ধরনটা কিরকম হবে? ধরেন এটা গণমাধ্যমে আমিও দেখেছি, এটার আসলে কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। আচ্ছা। আমরা যে আলোচনাগুলো করছি, মতামতগুলো দিচ্ছি, সেটা হলো এই যে দেশে যে আজকে চরম দুঃশাসন চলছে, একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন, এখান থেকে কিভাবে দেশকে রক্ষা করা যায়, জাতিকে রক্ষা করা যায়, সেটা নিয়ে আমরা মতামতে আছি। এবং এটা নিয়ে আন্দোলন করতে গেলে কি আন্দোলন হবে, কেউ বলেছেন যুগপৎ আন্দোলন, কেউ বলেছেন একক আন্দোলন, কেউ বলেছেন ঐক্যবদ্ধ জোটগত আন্দোলন, সেটা সময় বলে দিবে কি হবে। এটা নিয়ে সম্মিলিত বিরোধী দল বলে আমাদের এইখানে কোনো এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে আছি, সিদ্ধান্ত আসে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কুদ্দুস আফরাদ ভাই বললেন যে একটা আলোচনার মধ্যে থাকতে হবে। আমরা তো আলোচনা চেয়েছি, আমরা চেয়েছি বলে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে আমরা নিজেরা চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আমরা সংলাপ করতে চাই। আগে তো সরকার থেকে সংলাপের আহ্বান জানায়, সরকার তো করে নাই, আমরা সংলাপের আহ্বান জানিয়েছি, আমরা গিয়েছিলাম, আমরা দাবিনামা উত্থাপন করেছিলাম। 14 নির্বাচনের আগে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আপনারা সাড়া দেননি। প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাব কিন্তু কর্ণপাত করেনি। আজকে যে পরিস্থিতি, আজকে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, আমরাও চাই। এখন আমি পরের কথা বাদ দিলাম, এখন পর্যন্ত নির্বাচনের কমিশনের যে বিধিবিধানগুলো রয়েছে, যে আইন আছে, নির্বাচন কমিশন যদি সরকারের দিকে না তাকিয়ে তারা যদি এই আইনটা বাস্তবায়ন করতে পারে, নিজেরা শক্ত হয়ে বসতে পারে, তাহলেই কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব ছিল। কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব নয়। একটা দলীয় সরকারের অধীনে কখনোই আপনার একটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, সরকারের একটা চাপ থাকে। আপনি ধরেন এই নির্বাচন কমিশন যখন হলো, এটা নিয়ে আমাদের অনেক আপত্তি ছিল। তারপরে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে তারা যখন সংলাপে ডাকলো, বিএনপি সহ সকল রাজনৈতিক দল কিন্তু সংলাপে অংশগ্রহণ করেছে। শুধু রাজনৈতিক দল নয়, নির্বাচন নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, সাবেক নির্বাচন কমিশনার, পত্রিকার সম্পাদক, তারাও কিন্তু সংলাপে গিয়েছে। তারা সেখানে যে প্রস্তাবগুলো উত্থাপন করেছিল লিখিতভাবে, মৌখিকভাবে, তার একটি প্রস্তাবও আপনার অন্তর্ভুক্ত করা হয়নি। পক্ষান্তরে আওয়ামী লীগ থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল সবগুলি তারা কিন্তু গ্রহণ করেছে। এই যে নির্বাচন কমিশনার নিজে বলেছিল ইভিএম এর ব্যাপারে, যে সকল রাজনৈতিক দল যদি ঐক্যমতের মধ্যে না আসে আমরা ইভিএম আমরা প্রয়োগ করব না, কিন্তু তার 3 দিনের মাথায় তিনি ইউটার্ন নিয়ে বললেন যে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে। তো এইটা তো কোনো রাজনৈতিক দল তো ইভিএম এর কথা বলে নাই আওয়ামী লীগ ছাড়া, কোনো রাজনৈতিক, এমনকি 14 দলের যারা শরিক দল তারাও বলে নাই। এই যে আওয়ামী লীগের যারা এখন বিরোধী দল, জাতীয় পার্টি, তারাও বলে নাই। আজকে আমরা বলছি এই নির্বাচন কমিশন কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। আপনার নির্বাচন চলাকালীন সময়ে যেসব ঘটনাগুলো ঘটেছিল, আমরা বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি, বারবার গিয়েছি, একদিনে আমরা 7 বার গিয়েছি। এসব প্রেক্ষাপটে আপনারা মনে করছেন নির্দলীয় সরকার দরকার? অবশ্যই নির্দলীয় সরকার দরকার। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলে শেষ করি। আজকে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত বিএনপি করেছে। বিএনপি তো করে নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান যেসব ক্লজগুলো ছিল একটার পর একটা, এটা হলে এটা হবে, ওটা না হলে ওটা হবে, আমরা সেগুলো এক্সারসাইজ করার জন্য করেছি যখন ডেডলক শুরু হয়েছিল আপনার 2007-এর নির্বাচনের আগে। কিন্তু আজকে 111 কাদের কারণে আসলো? আওয়ামী লীগ তো নিজেই বলে তাদের আন্দোলনের ফসল হচ্ছে 111। এই তাদের আন্দোলনের ফসল আসার পরে বাংলাদেশে আজকে এই কর্তৃত্ববাদী শাসন করার কাজ। দর্শকের প্রশ্নটি নিশ্চয়ই আপনি শুনেছেন। সেই সঙ্গে এই আমাদের প্রিন্স ভাই যে প্রশ্নটা তুলছেন, 111 নাকি আপনাদের এই আন্দোলনের ফসল? না, দর্শক যে প্রশ্নটি করেছেন আমার মনে হয় উনিও একটু কনফিউজড। উনি একবার বললেন বিএনপি, পরে আবার বললেন জাতীয় পার্টির প্রার্থী। তো আসলে অভিযোগ নিশ্চয়ই এসেছে, কিন্তু এই অভিযোগগুলো তো আসলে মানে আমি মনে করি যে পয়সা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে গ্রহণযোগ্য নয়। এরকম এটার কোনো সম্ভাবনা নেই। এবং পত্রিকায় অভিযোগ করতে পারেন, একজন অভিযোগ করতেই পারেন, কিন্তু অভিযোগ করলে সেটা তো একটা তদন্তের বিষয় আছে, নির্বাচন কমিশন তদন্ত করবে, বা যিনি ক্ষুব্ধ পক্ষ, সংক্ষুব্ধ পক্ষ, উনি আদালতেও যেতে পারেন। এবং সেটি যদি জানা, আমি মনে করি সেটারই সুবিধা হবে, যে এটা যদি প্রকৃত ঘটনা হয় তাহলে উঠে আসবে। না হলে তো অভিযোগ করলে তো সেটি তদন্ত না করে তো আর আসলে এরকম ভিত্তিহীন অভিযোগ বলা যাবে না। আর এখানে 111 আমাদের আন্দোলনের ফসল, এটা আমরা বলি, অবশ্যই বলি। সেটাই তো আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকারকে ওনারা বিতর্কিত করেছেন, KM হাসানের বয়স বাড়িয়ে যা যা ব্যবস্থা করেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী অনুমোদন কেন দিলেন? তারা প্রধানমন্ত্রী কিছু জানেন না? সমস্ত সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের আপনার যারা বিচারপতি, তারা একত্রে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি তো আপনারা তো বলেন যে এটা তো করছে, নির্বাচন বিচারপতিদের আবেদনের প্রেক্ষিতে হয়েছে। এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল বটে, কিন্তু সকল
প্রধান বিচারপতির নেতৃত্বে তারা বৈঠক করে সেইটা নিয়ে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর সাথে আজকে সাক্ষাৎ করেছেন। সেখানে ওনারা এইটিকে বিতর্কিত করেছেন জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করেছিলাম। আমি তো সেটাই বলছি যে আন্দোলন করা হয়েছিল, আন্দোলনের ফলে ওনাদের সেই নীল নকশা বাস্তবায়িত হয়নি। তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারই আসলো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো আমরা কি দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে আমাদের ওপর একটি অগণতান্ত্রিক সরকার চেপে বসলো, যেটি 111, ঠিক না? তো সুতরাং আমরা তো সেই 111-কে চাই না। এখন ওনারা হয়তো চাইতে পারেন 111 আর একটা, সে কারণে হয়তো ওনারা তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন আবার সেই জ্বালাও পোড়ায়ের কথা বলছেন। কিন্তু এটি মীমাংসিত বিষয়, এটি নিয়ে আর ফেরত আসার কোনো সুযোগ নেই। নির্বাচনকালীন সরকার বলেন, প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে, ওনারা সকল দাবি উত্থাপন করতে পারেন। এবং আজকে নির্বাচন কমিশনের কথা বলা হলো, আলাপ আলোচনা হতে পারে বলছেন আপনি, প্রিন্স ভাই এখানে বলছেন 18 নির্বাচনের আগেও ওনারা আলাপ আলোচনা করেছেন, কিন্তু আলাপ আলোচনার যে আশ্বাস পাওয়া গেছে সেগুলো বাস্তবে প্রয়োগ দেখেননি। না, আলাপ আলোচনা ওনারা করেছেন, আলাপ আলোচনা করেই তো ওনারা নির্বাচনে এসেছেন, নির্বাচনে আসেননি। কোনো প্রস্তাব তো কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। নির্বাচনে, এখন নির্বাচনে আসার পরে ওনারা ওনাদের নেতা কর্মীরা মাঠ থেকে চলে গেছে, মাঠ ছেড়ে চলে গেছে নির্বাচনের আগে, না? আর ওনারা যে ওনাদের না, আপনাদের কথা শুনে মনে হচ্ছে কি যে মামলাটা কে দিল? মামলার কথা বলেন না, মামলার কথা যদি বলেন, আমি বলি শুনে, গায়েবী মামলা কে দিল? মামলার কথা যদি বলেন, 1 লক্ষ মামলা আমাদের সময় 2001 থেকে 2006 সালে দিয়েছেন আমাদের নেতা কর্মীরা। আমার মরহুম পিতার নামে 26টা মামলা দিয়েছিল, ঠিক আছে? আমি অস্বীকার করি, লাখ লাখ মামলা ছিল না, হ্যাঁ, কোটি কোটি মামলাই ছিল। সুতরাং এগুলো, আর আপনাদের তো ওই সময় আরেকটা অপারেশন ক্লিন, অপারেশন ওয়াক, আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারা তো অপারেশন ক্লিন হার্টে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি বাস্তব প্রমাণ দিয়ে দেখাতে পারবো। অপারেশন ক্লিন হার্টে সারা বাংলাদেশে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টা যদি আপনি বলতে যান, তাহলে বিষয়টা কিন্তু আসলে হাস্যকর হয়ে যাবে। এখন আমি যেটা বলছি যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের প্রচলন কিন্তু আমরাই করেছিলাম। আমি মনে করি প্রথমবার যে ঘাটতিগুলো আছে সেগুলো দ্বিতীয়বার ওনারা যদি প্রপোজাল দেন, এবং যেটি আফরাদ ভাই বললেন আমি সম্পূর্ণ একমত, ওনারা আন্দোলন করতে চান, করতে পারেন, সকল কিছু করতে পারেন। 12 বছরে হয়নি, আরো 12 বছরে হবে না। এখন ওনারা, আমি মনে করি যে নির্বাচনকালীন সরকারে ওনারা কিভাবে এই বিষয়টিকে আরো শক্তিশালী করা যায়, ওনারা সেই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান, আমরা সেটা আশা করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।